আজব শহর কলকাতা। কলকাতা মানে একদম কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ যারা কথা বলেন তারা কলকাতা শব্দটাকে কলকাতা বলে উচ্চারণ করেন। এবার এটা পঞ্চতন্ত্রের অন্তর্গত একটা রচনা। পঞ্চতন্ত্র মানে কিন্তু আবার ভয়টা পেয়ে ভাবতে বসো না যে ম্যাম এখন তোমাদের হিতোপদেশমূলক কিছু গল্প কথা শোনাবেন। সে তো সে আগেকার কালের পঞ্চতন্ত্র, এটা হচ্ছে এখনকার কালের পঞ্চতন্ত্র। আধুনিক যুগের লেখক সৈয়দ মুজতবা আলীর লেখা। সৈয়দ মুজতবা আলী 15টা ভাষার সুদক্ষ ছিলেন। ইংরেজি, বাংলা, হিন্দি, সংস্কৃত কি না জানতেন। বিভিন্ন দেশ বিদেশ ঘুরে বেরিয়েছেন এবং সেই সমস্ত দেশ বিদেশ ঘোরবার অভিজ্ঞতা সমৃদ্ধই হচ্ছে তার এই সমস্ত যে রচনাগুলো, যার মধ্যে পঞ্চতন্ত্র অন্যতম। পঞ্চতন্ত্রকে যদি আমরা জনরা হিসেবে ভাবি, যেরকম ধরো ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ রয়েছে, সেরকম জনরা হিসেবে এটা হচ্ছে রম্য রচনা। অর্থাৎ সৈয়দ মুজতবা আলী এখানে কি করেছেন, বৈঠকি মেজাজে আমরা যখন ড্রয়িং রুমে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা মারি, সিম্পল আড্ডা, খোশ গল্প হচ্ছে, চা কফি স্ন্যাক্স সমস্ত নিয়ে খোশ গল্পে আমরা সবাই একসঙ্গে যোগ দিয়েছি। তো ঠিক সেই রকম বৈঠকি মেজাজে লেখক এক একটা বিষয় আমাদের সঙ্গে তুলে ধরছেন এবং খোশ গল্পে যেন একেবারে তিনি মেতে উঠেছেন। এবার এই যে খোশ গল্পে মেতে উঠেছেন তিনি আমাদের সঙ্গে, বিষয়গুলো কিন্তু গুরুগম্ভীর, কিন্তু এমন হালকা চালে, বিশেষ করে লঘু হাস্যরস বা হিউমারের সংমিশ্রণে সেগুলোই আমাদের পড়তে খুব ভালো লাগছে, আকর্ষক হয়ে উঠছে। কারণ কোথাও কিন্তু বিষয়টা গম্ভীর বলে মনেই হচ্ছে না, অথচ তিনি কাউকে কোনো রকম খোঁচা দিচ্ছেন না, বিদ্রুপ করছেন না, কাউকে নিয়ে ঠাট্টা করছেন না, কিচ্ছু না। তো এই যে বৈঠকি মেজাজের যে প্রবন্ধ, পঞ্চতন্ত্রের একটা রচনাও কিন্তু গল্প নয়, এগুলো সবই নন ফিকশন প্রবন্ধ। তো সেই অন্যতম একটা প্রবন্ধ হচ্ছে আজব শহর কলকাতা। লেখক যেরকম পাঠকদের সঙ্গে খোশ গল্পে মেতে উঠেছেন, তেমনি আমিও আজকে তোমাদের সঙ্গে এটা নিয়ে কিছুক্ষণ গল্প গুজব করব। ভুলে যাও পড়াশোনার কথা, ভুলে যাও, গল্প গুজব করি একটু। আজব শহর কেন? আজব মানে হচ্ছে অদ্ভুত। কলকাতা যে সত্যি একটা অদ্ভুত শহর তার প্রমাণ আর কেউ অনেকেই নিশ্চয়ই পেয়েছে, আমি তো ডেফিনেটলি পেয়েছি। দুটো ঘটনার কথা আমি এক্ষুনি বলতে পারি। একদিন ভোরবেলা, ধরো কটা বাজে তখন, 6টা 5-10, কাজের জায়গায় বেরোবো, দেখি এক ভদ্রলোক কথা নেই বার্তা নেই চিৎকার করতে করতে জয় রাধে জয় রাধে জয় রাধে বলতে বলতে চলেছেন। তো হতে পারে সেটা তার ধর্মাচরণ, আমার সেখানে কিচ্ছু বলবার নেই। আরেকদিন দেখি দুপুর বেলা, সেই ভর দুপুর বেলা, ভূতে মারে ঢেলা, সেই রকম ভর দুপুর বেলা আমি ফুটপাত দিয়ে হাঁটছি, অলদঘর্ম অবস্থা। ওই সেম ফুটপাত দিয়েই উল্টো দিক থেকে এক যুবক আসছে, বয়স মোটামুটি 25-26, বেশ হন্তদন্ত হয়ে আসছে এবং সমানে কি বকর 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 করছে। আমি তো দেখে শুনে ভেবেছি পাগল। এবার কোনো রকমের ক্যাব, অটো, রিক্সা এদের বাঁচিয়ে বুঝিয়ে আমি শটান টাই করে একদম উল্টো দিকের ফুটপাথে তাকিয়ে তাকিয়ে দেখছি যে কি করে। বেশ খানিকক্ষণ তাকাবার পর, ভালো করে খেয়াল করবার পর আমি বুঝলাম যে তার কানে, তোমরা এখন ভালো বলতে পারবে আরো, ওই এয়ারড্রপস বলে যে বিষয়টি সেইটি গোজা রয়েছে। সে ব্লুটুথে কথা বলছে কারোর সঙ্গে। ভাবো তো কি অদ্ভুত ব্যাপার, যে কেউ দেখলেই ভাববে পাগল, আমিও তাই ভেবেছিলাম। তো এবার সৈয়দ মুজতবা আলী বলছেন যে কলকাতা শহরের এই যে আজব ব্যাপারটা তিনি এর আগে কখনো তার প্রমাণ পাননি, একদিন হঠাৎই পেলেন, যেদিন প্রচন্ড বৃষ্টি নেমেছে শহরে। সন্ধেবেলা হয়ে এসছে প্রায়, তুমুল বৃষ্টি। এবার সেই তুমুল বৃষ্টিতে লেখকের পথ হারানোর দশা। এবার সত্যি সত্যি কি তিনি আর বাড়ির পথ চেনেন না? তা তো নয়। পথ হারানো কথাটার মানে হচ্ছে এখানে তিনি এত রকম সমস্যায় পড়েছেন, ছাতা নেই, রেনকোট নেই, পুরো ভিজতে হচ্ছে, বাসে বা ট্রামে যে উঠবেন এত ভিড়, বাসে ট্রামে উঠবার জো নেই,
ট্যাক্সিতে উঠতে বুকটা হু হু করে যে এক নিমেষে এই পকেটটা ফর্সা হয়ে যাবে একেবারে। সেজন্য কি করবেন, এইরকম অবস্থায় বাড়ি ফেরবার চিন্তাটাই একরকম পথ হারানোর মতোই। এই রকম ভাবতে ভাবতে তিনি কিন্তু হাঁটছেন ভিজতে ভিজতে, হঠাৎ সামনে চোখে পড়লো একটা দোকানের সাইনবোর্ড, ফ্রেঞ্চ বুক শপ। লেখক তো একবারে তাজ্জব বনে গেছেন। প্রথমটায় ভাবছেন যে ভীষণ বোকাশোকা কোনো ফরাসি দোকানদার, সে বেচারা এদেশে এসেছে এবং যে কটি টাকা পয়সা সম্বল করে এসেছিল সেই টাকা পয়সাগুলো খোয়াবার জন্যেই সে ফরাসি বইয়ের দোকান দিয়েছে। কারণ যেখানে বাঙালি দোকানদাররাই বলে যে শুধু ভালো বই ছাপলেই হয় না, গাদা গাদা রদ্দি উপন্যাস, মানে একদম বাজে মার্কা উপন্যাসও ছাপতে হয় যাতে কিছু লাভের মুখ দেখা যায়, সেখানেই ফরাসি দোকানদার কিনা শুধু ফরাসি বই বেচে সে লাভ করতে চায় নাকি বলে একটা দ্বিতীয় ধারণা তার মাথায় উঁকি মারছে। ওই যে একটা কথায় আছে না, হাতি কে দাঁত খানে কে অর দিখানে কে অর। দেখবে হাতির যে বড় বড় দাঁতগুলো যেগুলো, সেগুলো দিয়ে সে কিন্তু খায় না, তার খাবার জন্য ভেতরে লুকোনো দুটো দাঁত রয়েছে। তাহলে এই দোকানটাও সেরকম নয় তো যে বাইরে লেখা রয়েছে ফ্রেঞ্চ বুক শপ, অথচ ভেতরে গেলে দেখা যাবে যে বাজার চলতি রদ্দি কিছু বই, যেমন ধরো খুশবাই, সাঁঝের পার, ওষ্ঠরাগ, এই ধরনের বইতে ভর্তি। কে বলতে পারে? দেখাই যাক না। লেখককে একটু অ্যাডভেঞ্চারের নেশায় পেয়ে বসেছে, আর তার থেকেও যেটা পেয়ে বসেছে সেটা হচ্ছে যে বৃষ্টির হাত থেকে বাঁচবার জন্য কিছুক্ষণের জন্য একটা আস্তানা দরকার। এবার তিনি সেই দোকানটা ঢুকে পড়ছেন, ঢুকে পড়ে আরো অবাক হচ্ছেন যে না, এ ফরাসি দোকানদার ফরাসি বই বেচেই সে মুনাফা করতে চায়। কারণ দোকান ভর্তি সাদা মলাটওয়ালা, হলদে মলাটওয়ালা ফরাসি বই সাজানো, এবং কিরকম ভাবে সাজানো, কলেজ স্ট্রিটে বই পাড়ায় বইয়ের দোকানগুলোতে বা যে কোনো বড় বড় বইয়ের দোকানে যেভাবে বই সাজিয়ে রাখা হয়, কিছু বই র্যাকে সুন্দর করে সাজানো, আর কিছু বই এমনি স্ট্যাক করে রাখা এলোমেলো ভাবে, যাতে পাঠক এসে প্রথমেই ওই যে এলোমেলো করে ছড়ানো বইগুলোই উল্টে পাল্টে একটু দেখে। দেখতে দেখতেই ওই যে কথায় আছে, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, সেটা সন্ধান যদি পাওয়া যায়। তো এই ফরাসি দোকানদারও সে এই বিদেশি মুলুকে এসে বাঙালি দোকানদারের মতো দোকান সাজাতে শিখে গেছে। কিছু বই সাজিয়ে রেখেছে আর কিছু বই এলোমেলো করে ছড়িয়ে রেখেছে। এবার দোকানে কাস্টমার ঢুকেছেন, মানে লেখক। সেই দেখে দোকানদার থুড়ি এক ভদ্র মহিলা এগিয়ে এলেন, ফরাসি মেম সাহেব, তিনিই দোকানদার। এবার লেখক একটু হাসি মজার ছলেই বলছেন যে আমার তো ফরাসি গান জানেনি, ওই তো আর্ধেক জানি আর্ধেক জানি না, কোনো মতে ভাঙাচোরা ফরাসিতে কথা বললাম। মনে হয় এটা বিশ্বাসযোগ্য? যে মানুষটা 15টা ভাষায় দক্ষতা অর্জন করেছেন, সে মানুষটা আমরা বলতেই পারি যে তিনি ফরাসি ভাষাতেও খুব সুন্দরভাবে কথা বলেছেন এবং কিছু বইয়ের নাম তিনি পেশ করেছেন, যেটা ফরাসি মেম সাহেবের বুঝতে কোনো অসুবিধাই হয়নি। তিনি সেই বইয়ের লিস্ট টুকে নিয়েছেন এবং খুব বিনয়ের সঙ্গে তিনি লেখককে বলেছেন যে বইগুলো এখন তো আমার দোকানে নেই, আসা মাত্রই আমি আপনাকে খবর দেব। এবার 7 সমুদ্র পেরিয়ে সেই সুদূর ফ্রান্স থেকে এই ভদ্রমহিলা ভারতে এই বাংলায় এসেছেন। ফলে এখানে তিনি যখন ফরাসি ভাষায় একজন মানুষকে কথা বলতে দেখছেন, শুনছেন, তিনি ভীষণ খুশি হচ্ছেন। আবেগের চোটে 2-4টে এমনি কথাবার্তাও হচ্ছে এবং সেই কথাবার্তার সূত্রে লেখক জানতে পারছেন যে এই দোকানটা এই ভদ্রমহিলার নয়, তার এক বান্ধবী আজকে অনুপস্থিত। তার অনুপস্থিতিতে শুধু ফরাসি ভাষা ও সাহিত্যে প্রচারের জন্যেই এই ভদ্রমহিলা দোকানে বসেছেন, দোকান সাজিয়ে বসেছেন। লেখক ভাবছেন, হায় রে, তুলসীদাসজি সেই কবে লিখে গেছিলেন যে সুরিখানার মালিক
শুরিখানা মানে হচ্ছে যেখানে মদ বিক্রি হয়। শুরিখানার মালিক, তাকে কোথাও যেতে হয় না, সে দোকান সাজিয়ে বসে থাকে। ক্রেতারা আপনি এসে তার দোকানে ভিড় করে, মদ কেনে, মদ খায়। আর দুধওয়ালা বেচারাকে ঘরে ঘরে গিয়ে দুধ বিক্রি করতে হয়। এটাই জগতের নিয়ম, যে যে জিনিসটা ভালো, যে জিনিসটা তোমার উপকার করবে, আমরা কখনো সেই জিনিসটার দিকে একবারে যাই না বা যেতেই চাই না। আর যে জিনিসটা খারাপ, আমার শরীরের ক্ষতি করবে, আমি জানি, নিষিদ্ধ বস্তু, সেটারই আকর্ষণ সবচেয়ে বেশি। তো এই সমস্ত তত্ত্ব কথা যখন লেখক ভাবছেন, তখন তার চটকা ভাঙলো কিসে? না, এক বাঙালি যুবক দোকানে ঢুকেছে এবং সে ওই ফরাসি মেমকে জিজ্ঞাসা করছে যে কমার্শিয়াল আর্টের কোনো বই আছে কি। লেখক ভাবছেন যে বাহ, বাঙালি যাত্রার তো খুব উন্নতি হয়েছে, যেখানে এক বাঙালি যুবক সে ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্টের বই খুঁজছে, তারিফ করতে হয়। এই ভাবতে ভাবতে লেখকও তার পছন্দসই একটা বই পেয়ে গেছেন। সেটা হচ্ছে হিটলারের ওপরে, জার্মানির একনায়ক হিটলার। নুরেমবার্গের মামলায় যে সমস্ত দলিল দস্তাবেজ জোগাড় হয়েছিল, তার ওপর ভিত্তি করে একজন ফরাসি লেখক হিটলারের চরিত্র বর্ণনা করে ওই বইটি লিখেছেন। সুতরাং স্বভাবতই সেটা লেখকের দৃষ্টি এবং মনোযোগ দুটোই আকর্ষণ করেছে। তিনি সেটা পড়ছেন যে হিটলার কেমন মানুষ ছিলেন, একটু উল্টে পাল্টে দেখছেন, প্লাস হিটলারের জাতশত্রু ফরাসিরা হিটলারকে নিয়ে কি ভাবে সেটা জানবারও একটা অদম্য কৌতূহল চড়া দিয়ে উঠছে। কিন্তু সেই বিষয়টা, সেই বইটার বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবার আগেই ভোর হয়ে যাচ্ছে। তার মানে ইতিমধ্যে লেখক বাড়িতে ফিরেও এসেছেন, ইতিমধ্যে এই যাবতীয় ভূমিকা, অর্থাৎ এই বৃষ্টির দিন, ফ্রেঞ্চ বুক শপ, সেখানে ঢোকা, ফরাসি মেমের সঙ্গে আলাপ পরিচয়, বাঙালি যুবকের কমার্শিয়াল আর্টের বই ইত্যাদি বিষয়ে তার লেখাও সারা হয়ে গেছে, প্রাথমিক কথাবার্তা। এবার এই যে হিটলারের ওপর বইটার কথা তিনি লিখতে যাবেন, ভোর হয়ে গেছে। ভোরের প্রথম কাকটা কা কা করে ডেকে জানিয়ে দিয়েছে যে কলম ফুরিয়ে গেছে। সত্যি সত্যি কিন্তু কলম বা কলমের কালি কোনোটাই ফুরোয়নি, মানে এখন আর লেখার সময় নয়। ইউজুয়ালি জানবে যে যারা লেখেন তারা কিন্তু রাত্রিবেলাটা প্রেফার করেন, যখন চারদিক একদম নিঝুম নিস্তব্ধ হয়ে যায়, তখন তারা মনোসংযোগ করে লেখালেখির কাজে হাত দেন। কিন্তু এখন ভোর হয়ে গেছে, কাক ডাকতে শুরু করেছে, একটু বাদে টাইম কলে জল পড়বার শব্দ শুরু হয়ে যাবে, বাসন মাজার আওয়াজ, ফেরিওয়ালার আওয়াজ, হাজারটা আওয়াজে তিনি আর মন বসাতে পারবেন না। কিন্তু হ্যাঁ, তিনি আমাদের ভরসা দিয়েছেন যে পরবর্তীকালে কোনো রচনায় তিনি এই যে হিটলারের ওপর বইটার বিস্তারিত বিবরণ দেবেনই দেবেন। এই বলে সেদিনকার মতো তিনি পাঠকের সঙ্গে খোশ গল্পটা একটু থামাতে বাধ্য হচ্ছেন। আমরা তাহলে আজব শহর কলকাতা নিয়ে এতক্ষণ বেশ একটা খোশ গল্পে মেতেছিলাম, যে কিভাবে কলকাতা শহর আজব, এবং সেটা সৈয়দ মুজতবা আলীও কি করে বুঝতে পারছেন। এবার যা যা আমরা আলোচনা করলাম সেগুলো যদি আমরা একটু ছকের মাধ্যমে বুঝে নিই, তাহলে বোধহয় আমাদের অনেক দিন পর্যন্ত খেয়াল থাকবে যে এই প্রবন্ধটা স্পেশালি কি বলা হয়েছে। এবার তাহলে চলে এসো সেই ছকটাতে, যেটা তোমাদের জন্য আমি করেছি, এবং সেটা একটু বোঝাতে বোঝাতেই যাব। প্রথমে যেটা আমরা আলোচনা করে নিয়েছিলাম যে এটা হচ্ছে পঞ্চতন্ত্র নামক যে রম্য রচনা গ্রন্থ, অর্থাৎ যেখানে বৈঠকি মেজাজে, যেখানে খোশ গল্পের মুডে মানুষ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, একদম ইনফর্মাল টোনে, এবং সেরকম ভাবেই লেখক পাঠকের সঙ্গে আলোচনা করেছেন। এবং আমিও যখন তোমাদের সঙ্গে বসেছি এটা নিয়ে, আমিও কিন্তু তোমাদের সঙ্গে এরকম গল্প, হাসি মজা করতে করতে পড়াটা করে নিয়েছি। পড়ার মতো করে ঠিক নয়, গল্পের মতো করে। এবার এটারই যে দ্বিতীয় প্রবন্ধ, আজব শহর কলকাতা,
কলকাতা বলতে একদম কলোকিয়াল টোনে কলকাতা শহরটাকে বোঝানো হয়। তাহলে এই কলকাতা বড় আজব শহর। আজব কথাটার মানেই হচ্ছে অদ্ভুত, বিচিত্র একটা শহর। তার পরিচয় লেখক এক বৃষ্টির দিনে পাচ্ছেন, যেখানে সামনে একটা দোকান দেখতে পাচ্ছেন, যেখানে সাইনবোর্ডে ফ্রেঞ্চ বুক শপ কথাটা লেখা রয়েছে। তার মনে হয়েছে প্রথমটায় যে কোনো ফরাসি ভদ্রলোক হয়তো যেটুকু টাকা পয়সা আছে সেটুকু খোয়াবার জন্যই ফরাসি বইয়ের দোকান দিয়েছেন। আর দ্বিতীয়টায় মনে হচ্ছে যে ওই প্রবাদটা হাতি খে দাঁত খানে কে অর দেখানে কে অর, সেরকম হয়তো এই বইটাই, যে বাইরে লেখা রয়েছে ফ্রেঞ্চ বুক শপ, অথচ ভেতরে গেলেই গাদা গাদা রদ্দি বাজে মার্কা কিছু উপন্যাস, কিছু গল্পের বই ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। কিন্তু সেই ভুলটা ভাঙছে যখন তিনি কৌতূহলবশত দোকানে ঢুকছেন, কারণ সেটা ফরাসি বইয়েরই দোকান, সাদা বা হলুদ মলাটওয়ালা ফরাসি বই। তাকে দেখে, কাস্টমারকে দেখে একজন ফরাসি মেম এগিয়ে আসছেন। দোকানটা কিন্তু তার নয়, দোকানটা তার বান্ধবীর। বান্ধবী এখন নেই, তাই শুধুমাত্র ফরাসি ভাষা আর সাহিত্যের প্রচার করবার জন্যেই এই ফরাসি মেম সাহেব দোকানে বসেছেন। এবার তার কাছে লেখক তার পছন্দ সেই ফরাসি বইয়ের ফর্দ বা লিস্ট ধরিয়ে দিচ্ছেন। সেই ভদ্র মহিলার লিস্টটা টুকে নিচ্ছেন এবং খুব বিনয়ের সঙ্গে জানাচ্ছেন যে বইগুলো এলেই তিনি লেখককে খবর দিয়ে দেবেন। ইতিমধ্যেই এক বাঙালি যুবক এসে ঢুকছে, যে ফরাসিতে লেখা কমার্শিয়াল আর্টের বই খুঁজছে, যেটা দেখে লেখক খুব উৎফুল্ল হচ্ছেন, খুব প্রসন্ন হচ্ছেন। একটা মনে একটা বেশ ফুরফুরে ভাব জাগছে যে যাক, বাঙালি পাঠকের এতটাই উন্নতি হয়েছে যে সে ফরাসিতে লেখা কমার্শিয়াল আর্টের বই খুঁজছে। ইতিমধ্যে লেখক নিজেও তার পছন্দ সেই বই পেয়ে গেছেন। সেটা হচ্ছে জার্মান একনায়ক হিটলারের ওপর লেখা বই। নুরেনবার্গের মামলায় যে সমস্ত দলিল দস্তাবেজ পাওয়া গেছিল তার উপর ভিত্তি করে এক ফরাসি লেখক হিটলারের চরিত্র বর্ণনা করেছেন। প্লাস এটা থেকে এটাও জানা যাবে যে হিটলারের জাতশত্রু ফরাসিরা হিটলারকে নিয়ে কি ভাবে। কিন্তু সেই বইটার বর্ণনা দেবার আগেই দেখা গেল যে লিখতে লিখতে, প্রাথমিক এই এতগুলো কথাবার্তা লিখতে লিখতেই ভোর হয়ে যাচ্ছে, ভোরের কাক ডেকে উঠছে, এবং ভোরের কাক ডেকে ওঠা মানেই লেখার সময়টা শেষ হয়ে যাচ্ছে, কারণ এরপর আরো অনেক রকমের আওয়াজে তার মনোসংযোগ বিঘ্নিত হবে। সেজন্য তিনি যাদের সঙ্গে গল্প করছিলেন আমাদের পাঠকদের এই ভরসা দিচ্ছেন যে পরবর্তী কোনো একটা সময় তিনি হিটলারের ওপর এই যে বইটা, সেটা যে পড়েছেন, কি পড়েছেন তার বর্ণনা তিনি আমাদের কাছে দেবেন। ঠিক আছে, তাহলে আমরাও আমাদের গল্পটা এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি, কারণ গল্পের যে উপাদানগুলো ছিল সেগুলো নিয়ে আমাদের গল্প করা হয়ে গেছে। এবার আমি তো তোমাদেরকে একদম ছক টক করে সুন্দর করে গল্পের মতো করে বুঝিয়ে দিলাম। এরপরে তো একটু বইটা পড়তে হবে ভিডিও দেখার পরে, কারণ বই ছাড়া আমাদের তো কোনো গতি নেই। কিন্তু হ্যাঁ, গ্যারান্টি দিতে পারি যে ভিডিওটা দেখার পরে যদি বইটা পড়ো, এক লাইনও বুঝতে অসুবিধে হবে না, খুব সহজ লাগবে, কারণ এতটাই সহজ করে আমি পড়িয়েছি। আর বাংলা বিষয়টাও অতটা কঠিন নয় যতটা তোমরা ভাবো। ভালো করে দেখে শুনে নাও, ভিডিওটা দেখে নাও ভালো করে, আর তারপরেও যার যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট বক্সে একবার জানিও, আমি ডেফিনেটলি তোমাদের পাশেই আছি। ঠিক আছে, তাহলে এখন আমরা গল্পের আসরটা এখানেই বন্ধ করছি। পরে কোনো একদিন আবার একটা উপযুক্ত সময় দেখে যখন সকলে মিলে একসঙ্গে হব, তখন আবার কোনো একটা টপিক নিয়ে গল্প শুরু করা যাবে। কেমন?